নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাভ ব্যানার্জি। নীলাভ, প্রথমেই যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে জঙ্গি, একের পর এক জঙ্গি ধরা পড়ছে কলকাতা থেকে, কিন্তু সেখানে বলছে যে বিএসএফরা ঠিকমতো পাহারা দিতে পারছে না। আর এদিকে কুণাল ঘোষ মন্তব্য করছে যে তাদের বাংলাদেশে যাওয়ার কথা, পাকিস্তানে যাওয়ার কথা, কলকাতা থেকে যখন ধরা পড়ছে তখন কলকাতা পুলিশদের ওপর দায় বর্তাচ্ছে। দেখুন, আমি পরিষ্কার করে বলছি, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যারা উগ্রপন্থা, সন্ত্রাসবাদ কার্যকলাপের সাথে যুক্ত, তাদের সেফ হোমের জায়গা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। তাদের সেফ শেল্টার দিচ্ছে পশ্চিমবঙ্গ, যার জন্য যে পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গ থেকে রোজই একটা না একটা করে জঙ্গি পাওয়া যাচ্ছে। আজকেও আপনারা যেখানে বসে রয়েছেন, আমার বাড়ি বারাসাত, এই আমার বারাসাতের বাড়ির থেকে 3-4 কিলোমিটার দূরে বামুনগাছি, বারাসাত বিধানসভার মধ্যে একটা জায়গা, সেখান থেকে জাল একাধিক পাসপোর্ট, একাধিক প্যান কার্ড, আধার কার্ড সহ একজন লোককে ধরা হয়েছে। ফলে প্রমাণিত হচ্ছে যে আজকে আমরা কোথায়, এবং আমরা ভয়ভীত। পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয় এই জঙ্গিদের হাত থেকে। কিন্তু সেখানে তো পশ্চিমবঙ্গ সরকার বারবার বিএসএফ এর উপর, কেন্দ্রীয় সরকারের উপর মানে অভিযোগটা ঠেলে দিচ্ছে। দেখুন, এই উত্তর চব্বিশ পরগনা জেলার এমন বহু জায়গা আছে আমি জানি যেখানে কাঁটাতারে বেড়াই পড়েনি। কারণ সেখানে কাঁটাতারে বেড়া দিতে চেয়েছিল কেন্দ্রীয় বা বিএসএফ থেকে, যখন আবেদন করা হয়েছে রাজ্য সরকার জমি দেয়নি, তাই হয়নি। এছাড়া বহু জায়গা আছে জঙ্গল, বহু জায়গা আছে নদী, এমনও আছে সেই নদী পার হয়ে বাংলাদেশ থেকে ক্রিমিনালরা আসছে, এসে পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের হয়ে ছাপ্পা ভোট দিচ্ছে, দিয়ে আবার নদী সাঁতরে বাংলাদেশে চলে যাচ্ছে। ফলে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যে উত্তর চব্বিশ পরগনা বা সারা পশ্চিমবঙ্গ রয়েছে, যার জন্য শুধুমাত্র বিএসএফ এর অবশ্যই দায় দায়িত্ব রয়েছে, কিন্তু শুধুমাত্র বিএসএফ এর সব দায়, আর রাজ্য পুলিশ, রাজ্যের গোয়েন্দা দপ্তর, রাজ্যের ইন্টেলিজেন্স ব্যুরো তারা কিছু জানে না, এটা তো হতে পারে না। এবং সেখানে আমরা কিন্তু দেখলাম বেশ কয়েকদিনে অনেকগুলো জঙ্গি ধরা পড়েছে নানান স্থান থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে একটাও কথা বলেনি, বরং উনি পার্ক স্ট্রিটে বউ বেড়াতে যাচ্ছেন, বড়দিনের উৎসব উদযাপন। আমরা সত্যি তো ভয়ভীত। এই জঙ্গি তো জাত দেখবে না, জঙ্গি ধর্ম দেখবে না, জঙ্গি দল দেখবে না, জঙ্গি টাকা দেখবে না। যদি একটা বোম বিস্ফোরণ হয়, সেই বোমা কি শুনবে? কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, কে আইএসএফ, কে নির্দল, কে ধনী, কে বড় লোক, কে কোন জাতি ধর্মের মানুষ শুনবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই জঙ্গিবাদ এবং এই জঙ্গিদের যে রমরমা পশ্চিমবঙ্গে, অবৈধ অস্ত্রের রমরমা, এটা প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য ভয়ের কারণ। প্রত্যেকটা মানুষের, তৃণমূলের মানুষও হতে পারে, তিনিও তো ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফলে রাজ্য পুলিশের এগুলো খতিয়ে দেখা উচিত, এবং রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে দেশকে আগে অগ্রাধিকার দেওয়া উচিত, পরে আপনারা আপনাদের গুন্ডা মস্তানদের অগ্রাধিকার দেবেন। আপনি কি মনে করেন এই মুহূর্তে প্রশাসনের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। এই প্রশাসনকে দিয়ে কাজই হবে না। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে এই মুহূর্তে কোনো কাজ হওয়া সম্ভব না। তৃণমূলের সরকারকে দিয়ে কোনো কাজ হওয়া সম্ভব নয়। এই মুহূর্তে যেটা অবিলম্বে করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তা হলো পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন কেন্দ্রের উচিত জারি করা। অন্তত রাষ্ট্রপতি শাসন জারি করে 6 মাস রাষ্ট্রপতি শাসন রাখা উচিত। 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গকে শান্ত করায় তারপরে নির্বাচনে যাওয়া উচিত। কারণ বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া সম্ভব না, এবং তা আমরা বারে বারে প্রমাণিতও হয়েছে, বারে বারে প্রমাণও পেয়েছে। ফলে এইভাবে চলতে পারে না। এই রাজ্যে কোনো সরকার নেই, সম্পূর্ণ অচল অবস্থা চলছে। এই যে আপনি পুলিশের কথা বললেন, সেখানে তৃণমূলের বিধায়কই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে বলছে মমতার পুলিশ নপুংসক। মমতার পুলিশ নপুংসক কি জানি না। মমতার পুলিশ একটা জিনিস বলতে পারি, ভিখারি। ভিখারি কিরকম? এই পুলিশগুলোকে হাতে বাটি দিয়ে রাস্তায় বসিয়ে দিক না। যেভাবে তোলে এরা গাড়ি দাঁড় করিয়ে রাস্তায়, যেভাবে সাধারণ মানুষের থেকে টাকা নিচ্ছে দিনের পর দিন, এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আগামী দিনে মানুষ সরব এখনো হচ্ছে, আগামী দিনে আরো বৃহৎ আকার ধারণ করবে। কারণ যে পুলিশের যে অত্যাচার মানুষের প্রতি, গ্রাম থেকে শহর সর্বত্র, আজকে সাধারণ মানুষ, তারা একটা জিডি করতে গেলে থানায় তাদের জিডি নেওয়া হয় না, একটা এফআইআর করতে গেলে এফআইআর নেওয়া হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে টাকা চাওয়া হচ্ছে। তার থেকে ভালো পুলিশকে আমরা নিজেরা চাঁদা তুলে একটা ফুটো বাটি কিনে দিই, সেই বাটি নিয়ে ওরা কালীঘাটে গিয়ে বসুক, অনেক বেশি টাকা ভিক্ষে পাবে। পাসপোর্ট জালিয়াতির খবর বারবার সামনে আসছে, এবং সেখানে কিন্তু বিজেপিরা বলছে যে যদি আগে ভোটার কার্ড না পায়, যদি আধার কার্ড না হয়, তাহলে পাসপোর্টে অ্যাপ্লাই করবে কি করে? সম্পূর্ণ দায় পশ্চিমবঙ্গ সরকারের। আমি 100% সহমত। সম্পূর্ণ দায় দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। কারণ পাসপোর্টটা ইস্যু করে বিদেশ দপ্তর ঠিকই, কিন্তু পাসপোর্টের যে ভ্যারিফিকেশন পদ্ধতি, অর্থাৎ পাসপোর্ট পাওয়ার পদ্ধতি কি, পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেই পাসপোর্টের অ্যাপ্লিকেশনটাকে ক্লিয়ার করা, অর্থাৎ পাসপোর্ট ভ্যারিফিকেশন করে
আপনি পাসপোর্ট পাওয়ার যোগ্য না অযোগ্য সেই রিপোর্টটা কে দেয়? দেয় তো এই রাজ্য সরকারের পুলিশের ডিআইবি দপ্তর, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্ট, অর্থাৎ কি রাজ্য পুলিশ। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা আপনাদের ক্যামেরার সামনে। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা বহু লোককে আমি দাঁড় করিয়ে শোনাতে পারি। 1000, 2000, 5000 টাকা করে হাতে গুঁজে দিলেই পাসপোর্ট ভেরিফিকেশন ক্লিয়ার হয়ে যায়। কি তার ডকুমেন্টস আছে না আছে, কি তার কাগজপত্র আছে, তার বৈধ নাগরিকত্ব আছে না আছে, তার যে ডকুমেন্টস তিনি দিচ্ছেন, ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, সেগুলো আদৌ বৈধ না অবৈধ সেটা কোনো রকমভাবে যাচাই না করে শুধুমাত্র টাকা নিয়ে রিপোর্ট পক্ষে করে দিয়ে দেওয়া হচ্ছে ডিআইবির পক্ষ থেকে, যার ফলে পাসপোর্ট চলে আসছে। কারণ পাসপোর্ট ভেরিফিকেশন প্রসেসটা তো পুরোটাই আছে ডিআইবির হাতে, যতই বিদেশ দপ্তরের হোক। এবার সেখানে যদি একটা ভুয়ো সার্টিফিকেট দেওয়াও হয়, সেই সার্টিফিকেটটাকে যদি টাকা নিয়ে ভেরিফিকেশন না করে তারা যদি ক্লিয়ার করে দেয়, তাহলে তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ দায় দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকেই নিতে হচ্ছে। এবং সেখানে কিন্তু খবর আসছে যে শুভেন্দু অধিকারী লাইফ থ্রেট রয়েছে, শুভেন্দু অধিকারের উপর হামলা হতে পারে, এই বিষয়টা না, তিনি আমাদের অন্য দল করেন, তিনি বিজেপির নেতা, বিরোধী দল নেতা, সেগুলো ঠিক আছে, কিন্তু একজন মানুষের উপরে লাইফ থ্রেট যদি থাকে, যখন তিনি বলছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি আপনারা বলছেন, তাহলে বিষয়টাকে অবশ্যই খতিয়ে দেখা উচিত। কারণ পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী, নিঃসন্দেহে। তো সেই রকম একজন গুরুত্বপূর্ণতম নেতা, তিনি যদি মনে করেন তার জীবনের সুরক্ষা নেই, তাহলে সাধারণ মানুষের তো আমাদের জীবনের সুরক্ষা একেবারেই নেই। আজকে আমিও আপনার চ্যানেলে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছি, যে কোনো মানুষ বলবে। জঙ্গিকে তো কোনো সভ্য মানুষ সমর্থন করবে না, যে কোনো জাত ধর্ম, যে কোনো রাজনৈতিক দলের লোক হোক। কোনো ভারতবর্ষী সমর্থন করা কোনো ভারতবর্ষীর পক্ষে সমর্থনযোগ্য নয়। ফলে সেখানে দাঁড়িয়ে তো আমাদের উপরেও তাহলে জঙ্গিদের হামলা হতেই পারে। ফলে আমরা প্রত্যেকে ভয় পাচ্ছি। এই জঙ্গি যে পশ্চিমবঙ্গে বা কলকাতায় সেফ মানে আস্তানা গড়ছে, পুরোটাই কি ভোট ব্যাংক? দেখুন, একটা জায়গা আমরা দেখতে পেলাম, গুলশান কলোনি, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে লক্ষাধিক মানুষ বসবাস করে, তাদের কোনো বৈধ কাগজ নেই। এবং এই গুলশান কলোনিটা সম্পূর্ণভাবে অবৈধভাবে নির্মাণ হয়েছে। এবং এই গুলশান কলোনি নিয়ে লড়াইয়ের জের একজন কলকাতার খাস কাউন্সিলর এবং বড় চেয়ারম্যান কলকাতা পৌরসভার, তার উপরে হামলা হয়ে গেল তার বাড়ির সামনে। তাহলে ভেবে দেখুন কোন জায়গায় যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। পশ্চিমবঙ্গটা সম্পূর্ণভাবে গুন্ডা, মুস্তান, মাফিয়া, সন্ত্রাসবাদী এদের হাতে চলে গেছে। এদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গটা। এরাই আজকে পশ্চিমবঙ্গের নিয়ন্ত্রক, সাধারণ মানুষ শুধুমাত্র দর্শকে পরিণত হয়ে দাঁড়িয়ে আছে।